সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমার এই এপিসোডে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে পলিটিক্যাল সায়েন্সে আমরা সাধারণভাবে যে বিষয়টা দেখি যে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, গণতন্ত্র, ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক। সাধারণ অর্থে সাধারণভাবে মনে হয় যে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র খুব বেশি পার্থক্য নেই এবং খুব সিনোনিম বা কাছাকাছি অর্থ বহন করে এমনটা, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় গণতন্ত্র এবং রিপাবলিক, ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিকের মাঝে পার্থক্য রয়েছে এবং এটা বোঝার পার্থক্য রয়েছে। সাধারণ অর্থে আমরা সেটা সাধারণভাবে সেটা বোঝা যায় না। সাধারণ মানুষ যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট নয়, যারা পলিটিক্যাল সায়েন্সের যারা গবেষক নয়, তারা হয়তো এই ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক কে একই অর্থ মনে করে বা সিনোনিম বা সমর্থক অর্থ মনে করে। আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ডেমোক্রেসি কি এবং রিপাবলিক কি, এই দুটার মাঝে কি পার্থক্য রয়েছে। সামান্য আলোচনা করলে উদাহরণ সহ, কয়েকটি কান্ট্রির উদাহরণ সহ যদি আমরা বলি যে এটা ডেমোক্রেসি কান্ট্রি, এটা হচ্ছে রিপাবলিকান কান্ট্রি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিকের মাঝে পার্থক্য রয়েছে। এবং এই ভিডিওর সর্বশেষে আমরা আলোচনা করব যে বাংলাদেশ কেমন দেশ, ডেমোক্রেসি কান্ট্রি আর রিপাবলিক কান্ট্রি। বাংলাদেশ কেমন দেশ আসলে, নাকি দুটোই, বাংলাদেশে দুটোই সম্মিলিত একটি শাসন ব্যবস্থা রয়েছে, সেটাই আমরা আলোচনা করব। ডেমোক্রেসি বিষয়টা কি? আব্রাহাম লিঙ্কনের ভাষায় যদি আমরা বলি যে ডেমোক্রেসি এমন একটি সরকার, গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপুল, সরকার অবশ্যই গঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপুল ডাইরেক্টলি, অর্থাৎ সরাসরি জনগণ কর্তৃক নির্ধারিত বা নির্বাচিত, অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত হবে বা জনগণ কর্তৃক ইলেক্টেড হবে ডেমোক্রেসিতে। এবং আরেকটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে ডেমোক্রেসিতে পিপুলস মাস্ট বি পার্টিসিপেট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ডাইরেক্টলি, মানে গভর্নমেন্টের কার্যকলাপের সাথে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। কিভাবে অংশগ্রহণ করতে পারবে ডেমোক্রেসিতে? যেমন একটা রাস্তার কাজ হচ্ছে, একটা টেন্ডার হচ্ছে, জনগণ জিজ্ঞেস করতে পারবে কত টাকার টেন্ডার, এই রাস্তার কাজ কিভাবে হচ্ছে, রাস্তার কাজের কত টাকার টেন্ডার, এখানে কতটুকু বালুর সাথে কতটুকু সিমেন্ট মেশানো হয়েছে, জনগণ চাইলে জবাবদিহি নিতে পারবে। জনগণ চাইলে বলতে পারবে কত টাকার বাজেট হয়েছে, কোন মন্ত্রণালয়ে কত টাকা আদান প্রদান হচ্ছে, বা এটা কত টাকার টেন্ডার হচ্ছে, এটা প্রকাশ হওয়ার আগেই মিডিয়াতে চলে আসে। এটা হচ্ছে ডেমোক্রেসি কান্ট্রিতে, যে জনগণ সরাসরি এই গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পারে, গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করার সুযোগ রয়েছে ডেমোক্রেসি। তাহলে প্রজাতন্ত্র কি, রিপাবলিকটা কি? তাহলে আসলে রিপাবলিকও তো আমরা স্বাভাবিক অর্থে এটাই জানি যে এটাও তো ডেমোক্রেসির মতোই হয়ে যায়। রিপাবলিকটা আসলে কি, এটা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য বলবো যে লক্ষ্য করার বিষয় হচ্ছে রিপাবলিককে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে যে হেড অফ দ্য কান্ট্রি, হেড অফ দ্য কান্ট্রি, এখানে কিন্তু গভর্নমেন্টের কথা বলা হয় নাই, বলা হয়েছে হেড অফ দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড বাই দ্য পিপুল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। অর্থাৎ রিপাবলিক, যেখানে প্রজাতন্ত্র রয়েছে, সেখানে সরকার প্রধান জনগণের প্রত্যক্ষ ভোটেও নির্বাচিত হতে পারে এবং পরোক্ষ ভোটেও নির্বাচিত হতে পারে। সেকেন্ড যে ভিউটা রয়েছে, সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে, সেটা হচ্ছে মোনার্কি মাস্ট বি অ্যাবসেন্ট, মোনার্কি মাস্ট বি অ্যাবসেন্ট, অর্থাৎ রাজতন্ত্র সেখানে থাকা যাবে না, রাজতন্ত্র অনুপস্থিত থাকতে হবে প্রজাতন্ত্রে। এখন সেটা কিভাবে? প্রজাতন্ত্র আর গণতন্ত্রের মাঝে এই পার্থক্যটা আমরা একটা উদাহরণ যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবো। আমরা যদি চীনের কথা বলি, চীনকে বলা হয় রিপাবলিক চায়না, রিপাবলিক চায়না। চীন কিন্তু মোটেও ডেমোক্রেসি কান্ট্রি নয়, চীনে কিন্তু ডেমোক্রেসি নেই, গণতন্ত্র নেই চীনে। আসলে চীন হচ্ছে একটি রিপাবলিক কান্ট্রি। চীনে কিন্তু ভোটাভুটি হয় না, সরাসরি নির্বাচন, সরাসরি ভোট দিয়ে বা জনগণের প্রত্যক্ষ ভোটে ওনারা ইলেক্টেড বা সরকার হয় না। চীনের যে সরকার, হেড অফ দ্য কান্ট্রি, উনি হচ্ছে অল্প কিছু মানুষের, মানে চীনের যে কমিউনিস্ট পার্টি রয়েছে, সেই কমিউনিস্ট পার্টির যারা করে, তারাই একজনকে সিলেক্টেড করে কে চীনের একদলীয় শাসন ব্যবস্থায়, এবং কে হচ্ছে চীনের রাষ্ট্রপতি হবে বা রাষ্ট্রপ্রধান হবে, তারাই সিলেক্ট করে, এবং সেটা কিছু লোক অংশগ্রহণ করে। প্রত্যক্ষভাবে অংশগ্রহণ আসলে সারা দেশের মানুষ সরাসরি ভোট দিয়ে চীনের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে না।
তাহলে এটা একটা পয়েন্ট মিলে যায় যে রিপাবলিকে হেড অফ দ্য কান্ট্রি শুড বি ইলেক্টেড বাই দ্য পিপল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, মানে রাষ্ট্রপ্রধান যিনি হবেন সে জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত হতে পারে এবং পরোক্ষভাবেও নির্বাচিত হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে যে রিপাবলিক হওয়ার যে শর্ত রয়েছে সেটা হচ্ছে যে রাজতন্ত্র থাকা যাবে না। চীনে তো রাজতন্ত্র নেই, চীনে যে সরকার প্রধান রয়েছে তার যে ছেলে বা তার মেয়ে কি পরবর্তী সরকার প্রধান হবেন? শিংচিং কি যেন নাম ভুলে গেছি আমি, তো ওনার ছেলে বা ওনার মেয়ে কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হবেন না। তো চীনে একদমই রাজতন্ত্র নেই। এখন চীনে ডেমোক্রেসি রয়েছে কিনা, গণতন্ত্র আছে কিনা, চীনে কি গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসে সরাসরি নাগরিকরা পার্টিসিপেট করতে পারে? চীনের কোনো নাগরিক কি জিজ্ঞেস করতে পারবে যে আজকে টেন্ডার হয়েছে কত, শিক্ষা খাতের এই বাজেট এত কেন, এই অংশের টাকা কিভাবে কোথায় গেল? চীনের নাগরিকরা সরাসরি সরকার কিভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে না। চীন একেবারে ক্রস ফায়ার করে দেবে। চীনে একদম এই ধরনের শাসন ব্যবস্থাকে তারা বরদাস্ত করে না, যে সরাসরি জনগণ সেখানে অংশগ্রহণ করতে পারে না। এবং চীনে কিন্তু নির্বাচন ব্যবস্থাও নেই। যে নির্বাচন ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে একটি মাত্র কমিউনিস্ট পার্টি, সেই দলে তারাই হচ্ছে নির্বাচন করে একজনকে কে হবে চীনের প্রধান বা চীনের রাষ্ট্রপ্রধান। তার মানে ডেমোক্রেসিতে যে গভর্নমেন্ট ইলেক্টেড হয় সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে, সেটা কিন্তু চীনে হচ্ছে না। আবার চীনে যে রিপাবলিক হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে, সেই রিপাবলিক হওয়ার জন্য শর্ত কি কি? একটা হচ্ছে হেড অফ দ্য কান্ট্রি ইলেক্টেড বাই দ্য পিপল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তার মানে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক কিছু লোক তো হেড অফ দ্য কান্ট্রি নির্বাচিত করতেছে। এবং সেকেন্ড যে ছিল এখানে রাজতন্ত্র অ্যাবসেন্ট থাকতে হবে। চীনে তো রাজতন্ত্র নেই। তাহলে চীন হচ্ছে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। চীনকে বলা হয় যে রিপাবলিক চায়না। চীনকে কিন্তু বলা হয় রিপাবলিক চায়না। চীনকে কিন্তু বলা হয় না গণতান্ত্রিক চায়না। চীন হচ্ছে একটি রিপাবলিক। আবার আমরা যদি ইংল্যান্ডের দিকে তাকাই, ইংল্যান্ডের এক্সাম্পল যদি আমরা এখানে নিয়ে আসি, যে তাহলে ইংল্যান্ড কি ধরনের রাষ্ট্র? ইংল্যান্ডের যে সরকার ব্যবস্থা রয়েছে সেখানে গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপুল ডাইরেক্টলি। ইংল্যান্ডের নাগরিকরা সরাসরি ভোটাভুটি দেয়, সরাসরি ভোটে অংশগ্রহণ করে তাদেরকে সরকার গঠন করে, একজন প্রধানমন্ত্রী থাকে এবং সরকার গঠন করে এবং মন্ত্রী পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। এই ইংল্যান্ডের সরকার গঠন করে সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে, এবং সেখানে নির্বাচন ব্যবস্থা রয়েছে। নির্বাচনের মাধ্যমে সরকার হয়, একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, একটা পার্লামেন্ট সিস্টেম রয়েছে, সরাসরি জনগণ হচ্ছে ইংল্যান্ডে ভোট দিতে পারে, ভোটের অংশগ্রহণ করতে পারে। তার মানে এখানে যে গভর্নমেন্ট মাস্ট বি ইলেক্টেড বাই দ্য পিপল ডাইরেক্টলি, ডেমোক্রেসি হওয়ার জন্য যে শর্ত সেটা এখানে ফুলফিল আপ করে। এবং ডেমোক্রেসি হওয়ার জন্য সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে পিপল মাস্ট বি পার্টিসিপেট গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ডাইরেক্টলি। ইংল্যান্ডেও এই সুযোগ রয়েছে, ইংল্যান্ডের জবাবদিহিতা রয়েছে। ইংল্যান্ডের নাগরিক যে কোনো সময় যে কোনো কিছু জানতে চাইতে পারে, বাজেটের কি অবস্থা জানতে চাইতে পারে, কোনো হচ্ছে রাস্তাঘাটের বা কোনো যে কোনো অবস্থার যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে, সরকারি দপ্তরকে জবাবদিহি করতে পারে, নাগরিক সরাসরি অংশগ্রহণ করতে পারে নাগরিকরা। কিন্তু ইংল্যান্ডে আবার সরকার প্রধান না হলেও রাষ্ট্রের প্রধান রাজা বা রানী রয়েছে। ইংল্যান্ডে যে রাজা বা রানী রয়েছে, রিপাবলিকে খেয়াল করবেন আপনারা, রিপাবলিকের শর্ত হচ্ছে রাজতন্ত্র থাকা যাবে না। যেহেতু ইংল্যান্ডে রাজা বা রানী রয়েছে সেহেতু ইংল্যান্ড তো রিপাবলিক নয়, কারণ ইংল্যান্ডের বংশ পরম্পরা রাজা বা রানী হয়। তাহলে ইংল্যান্ডের ডেমোক্রেসি কান্ট্রি, কিন্তু ইংল্যান্ড কি নয়? রিপাবলিক নয়, প্রজাতন্ত্র নয়। ইংল্যান্ড শুধুমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র, কারণ ইংল্যান্ডের নির্বাচন ব্যবস্থা রয়েছে, নির্বাচিত সরকার দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, জনগণ সরাসরি পার্টিসিপেট করতে পারে গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসে। আবার তাহলে আমরা বুঝলাম যে ইংল্যান্ড হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি, নট রিপাবলিক কান্ট্রি। চায়না হচ্ছে রিপাবলিক কান্ট্রি, নট ডেমোক্রেসি কান্ট্রি। এখন বাংলাদেশের কথা যদি আমি বলি, বাংলাদেশ আসলে কি? বাংলাদেশ কি ধরনের দেশ? যেমন বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আসলে বাংলাদেশের ডেমোক্রেসি এবং রিপাবলিক এই উভয়ের সংমিশ্রণেই আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থা। যারা বাংলাদেশে 72 সালে সংবিধান রচনা করেছে তারা খুব মেধাবী ছিল, খুবই চৌকস ছিল। তারা এই ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিককে সন্নিবেশ করেই বাংলাদেশের শাসন ব্যবস্থাকে আসলে কায়েম করেছে। এখন যেহেতু ডেমোক্রেসি, এখানে সরাসরি জনগণ ভোটাভুটির ব্যবস্থা রয়েছে। আবার এখানে
সরাসরি হচ্ছে পিপুল অ্যাক্টিভিটিস, পিপুল পার্টিসিপেট করতে পারে, গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারে। আবার রিপাবলিকে যদি আমরা দেখি, রিপাবলিকে কি রয়েছে, রিপাবলিকে রয়েছে হেড অফ দ্য কান্ট্রি ইলেক্টেড বাই দ্য পিপুল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। আমাদের হেড অফ দ্য কান্ট্রি হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে আমরা কিভাবে নির্বাচন করি? আমরা তো সরাসরি ডাইরেক্ট নির্বাচন করি না। আমরা যে এমপি নির্বাচন করি তারা হচ্ছে সরাসরি রাষ্ট্রপতিকে ভোট দিয়ে নির্বাচন করে। তার মানে হেড অফ দ্য কান্ট্রি ইনডাইরেক্টলি আমরা নির্বাচিত করতেছি। আবার এই শর্তটা তাহলে ফুলফিল করে রিপাবলিক হওয়ার জন্য। আবার হচ্ছে মোনার্কি থাকা যাবে না, মানে রাজতন্ত্র থাকা যাবে না। বাংলাদেশে তো রাজতন্ত্র নেই। আবার তাহলে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ডেমোক্রেসির যে শর্ত রয়েছে এবং রিপাবলিকের যে শর্ত রয়েছে উভয়ই ফুলফিল। অতএব বাংলাদেশ হচ্ছে একটি রিপাবলিক এবং ডেমোক্রেসি উভয়ই, মানে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি, এটাই আমরা বলতে পারি বাংলাদেশকে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ কথা শোনার জন্য। আল্লাহ হাফেজ।